10টায় 10 দিকে শুরুতেই আপনাদের দেখাবো আজ প্রচারের সুপার স্যাটারডে। একই দিনে প্রচারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ফের একবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ তার তিনটে সভা রয়েছে। পূর্ব বর্ধমান যেমন রয়েছে, পাশাপাশি জঙ্গিপুরে রয়েছে, অন্যদিকে দুপুরের দিকে কুশমন্ডিতে জনসভা করবেন তিনি। পাশাপাশি অমিত শাহরও কিন্তু আজ তিনটে জনসভা রয়েছে। প্রথমেই ওন্দায় জনসভা করবেন অমিত শাহ, এরপর তিনি ছাতনায় যাবেন, আর দুপুরে বাঘমুন্ডিতে সভা রয়েছে অমিত শাহ। প্রধানমন্ত্রীর এই সভা তিনটি এবং অন্যদিকে অমিত শাহ তিনটি জনসভা। দুটি বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাইও বাঁকুড়ার ওন্দা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই চলে যাব অরিত্রিকের কাছে। অরিত্রিক, আজ তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর, যার শুরু হবে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে। সভাস্থলে রয়েছে তুমি, কি ছবি? দেখুন, 11:30টার সময় প্রধানমন্ত্রীর এখানে সভা শুরু হওয়ার সময়, আর পূর্ব বর্ধমানের কাটোয়া যে সাংগঠনিক জেলা বিজেপি, তার যে এই অংশে আমি রয়েছি, এখানে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, প্রচারমূলক গান বাজছে এবং যে নিরাপত্তার দিকটা সেটাও কিন্তু শেষ মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কারণ আর 1.5 ঘন্টা পরেই কিন্তু প্রধানমন্ত্রী সভা শুরু হওয়ার কথা, এবং আজকে শুধুমাত্র এখানে নয়, আরও দুটি সভা রয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদে রয়েছে এবং 2 দিনাজপুর মিলিয়ে একটি সভা করার কথা রয়েছে। এবং যদি পূর্ব বর্ধমানের কথা বলা হয়, আমরা জানি যে গত পরশু প্রধানমন্ত্রী সভা ছিল পশ্চিম বর্ধমানে আসানসোলে, এবং তারপরে গতকালকে বিজেপির তরফ থেকে যে ইস্তেহার সংকল্পপত্র সেটা প্রকাশ করা হয়েছে। সেখানে বিজেপি যদি ক্ষমতায় আসে তারা কি করবে সেই ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে। গত যে পরশু প্রধানমন্ত্রীর যে 3টি সভা ছিল, সেখান থেকে তিনি তীব্র আক্রমণে বেঁধেন তৃণমূলকে, এবং সেখানে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু কিন্তু উঠে আসে। আজকে এটাই দেখার যে সংকল্পপত্র প্রকাশের পর তার যে সমালোচনা, সেটা তাদের সংকল্পপত্র ঘিরে কতটা গঠনমূলক হয় সেটাই দেখার। আর যদি শুধুমাত্র পূর্ব বর্ধমানের কথা বলা হয়, সেটা হচ্ছে পূর্ব বর্ধমান কিন্তু সেই অর্থে গত কয়েকটি ভোটের রেকর্ড দেখলে একেবারেই বিজেপির প্রতি খুব একটা অনুকূল যে জেলা তা কিন্তু নয়। তার কারণ এর আগে যেটা দেখা গেছে 2021 এবং 2024-এর লোকসভা ভোট, সেটাকে যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে প্রত্যেকটি আসনে কিন্তু তৃণমূল জিতেছিল। 2021-এ 2024-এও প্রত্যেকটি আসনে তৃণমূলের ব্যবধান বেশি ছিল, তৃণমূল লিড পেয়েছিল। সেই জায়গা থেকে এই পূর্ব বর্ধমান বিজেপির জন্য কিছুটা হলেও শক্ত জমি। দক্ষিণবঙ্গের এই জেলা, সেই জেলায় প্রধানমন্ত্রী এবার প্রথম আসছেন ভোট ঘোষণার পর, এবং এই যে সভাস্থল সেখানেও তার প্রথম সভা। তার ফলে স্থানীয় যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে উৎসাহ অনেকটাই রয়েছেন। তবে সেই উৎসাহের মুখে প্রধানমন্ত্রী তাদেরকে কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে, এবং অবশ্যই তারপর একটা লম্বা প্রতীক্ষা থাকবে যে কি দাঁড়াচ্ছে পূর্ব বর্ধমানের ফলাফল, সেদিকেও নজর থাকবে। কারণ তৃণমূলের তরফ থেকে বেশ কয়েকজন প্রার্থী এই জেলায় বদল করা হয়েছে। বিজেপির কাছেও কিন্তু অনেকে প্রথমবার প্রার্থী হয়েছেন এই জেলায়। সার্বিকভাবে কিন্তু অনেকটাই জমে উঠতে পারবে পূর্ব বর্ধমানের বিধানসভার ভোটের ফলাফল। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো আমাদের। গতকালই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করার পর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তিনটি জনসভা করবেন তিনি ওন্দা, ছাতনা এবং বাঘমুন্ডিতে, যেখানে প্রথম জনসভাটি হবে ওন্দাতে। সভাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। সরাসরি চলে যাব ঝিলম, কখন শুরু হবে এই জনসভা, কখন আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? একদমই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওন্দাতে তিনি 11:30 নাগাদ শিডিউল টাইম আছে। তবে প্রস্তুতি এই মুহূর্তে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি আশপাশে কর্মী সমর্থকরাও তারা উৎসাহের সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আজকে 3টে জায়গায় অমিত শাহ তিনি সভা করবেন। আজ ওন্দায় যেমন তিনি প্রথম সভা করবেন, তারপরে ছাতনা, এবং ছাতনার পরে পুরুলিয়াতে তিনি করবেন বাঘমুন্ডিতে। এবং এই যে 3টি জনসভার আগের দিন গতকাল তিনি যেটা রোড শো করেছিলেন খড়গপুরে। তবে গতকাল যেটা সবচেয়ে বড় ঘোষণা বিজেপির পক্ষ থেকে ঘোষণা হয় সংকল্পপত্র, সেই সংকল্পপত্র নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ। তাদের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব। আপনারা আসছেন, গতকাল যা যা ঘোষণা করা হয়েছে, অমিত শাহ ঘোষণা করেছেন, তিনি আসছেন, কি শুনতে চাইছেন, কি আশা করছেন, সংকল্পপত্র নিয়ে কি বলবেন? যা যা ঘোষণা হয়েছে মহিলার থেকে নিরাপত্তা থেকে চাকরি, কর্মসংস্থান, বিভিন্ন ভাতা নিয়ে। সবই ঠিক আছে। যে দুর্নীতি চুরিমুক্ত আমাদের পশ্চিমবাংলা, তাদের প্রতি আমাদের এই সব যুব সমাজ বেরিয়েছে একত্রিত হয়ে এই সরকারটাকে পাল্টাতে হবে। সেই চিন্তাভাবনা নিয়ে আজকে অমিতজির সভা আছে। আমরা সবাই এসেছি বিষ্ণুপুর বিধানসভা শালতোড়া অঞ্চল থেকে। আরও একজন রয়েছেন, কথা বলবো। এই যে যুবদের জন্য যে বিভিন্ন কর্মসংস্থান, দুর্নীতি, এই সব বিষয় নিয়ে বলেছেন, কি বলবেন? কারণ গতকাল যে অমিত শাহজি আমার কালকে সংকল্পতে যেটা বলেছেন, তাতে করে আমরা
প্রচুরভাবে খুশি এবং আমাদের সালতোড়া অঞ্চল থেকে আরও গাড়ি আসছে, প্রচুরভাবে মানুষজন বেরিয়ে এসেছে। আজ মানুষের ঢল বইবে এই ওনা বিধানসভাতে। অমিত শাহজি ঠিক মনে হয় 10:30টার সময় মনে হয় মঞ্চে উঠবেন। তাতে করে আমরা প্রচুরভাবে খুশি, কারণ প্রত্যেকটা গ্রামাঞ্চল থেকে, প্রত্যেকটা শহর থেকে সব যুব সমাজ বেরিয়ে এসেছে, নারীরা বেরিয়ে এসেছে। এতে করে বিজেপি সরকারের তো জয় নিশ্চিত হয়ে গেছে। তাতে করে আগামী আগের দিনই জয় নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছো যে সেই উৎসাহ কিন্তু কোনোভাবে কম নেই, ঘাটতি নেই। বিভিন্ন জায়গা থেকে এই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র এবং তারপরে ওন্দার আশপাশ থেকে প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছ। উৎসাহ কীরকম, তারা অপেক্ষা করছেন অমিত শাহ কী বলেন, এবং গতকালের সংকল্পপত্রের ঘোষণায় তারা উজ্জীবিত হয়েছেন আরও। অন্যদিকে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ফালাকাটা। সেখানে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ উঠেছে, যার জেরে বিজেপি কর্মীর মাথা ফেটে যাবার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিজেপি। সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাতেই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ফালাকাটা, যেখানে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা চলে, মাথা ফাটে এক বিজেপি কর্মী। আর অন্যদিকে ভোট প্রচার সেরে ফেরার পথে চায়ের দোকানে ঢুকে চা বানিয়ে খাওয়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। চায়ের দোকানদারকে মালাও পরিয়ে দেন তিনি। যাই করুন না কেন, যেখানেই যান না কেন, যত বড় ক্রিকেটাই হোক না কেন জীবনে, আপনি যে ছোটবেলার স্মৃতি, সেগুলো যখন যেখানে দেখতে পাবেন, সেগুলো যদি কিছুক্ষণের জন্য যদি আঁকড়ে ধরতে পারেন, তার যে আনন্দটা না, সে আগামী 2-3 দিনে আপনাকে পেট্রোল ডিজেল সাপ্লাই করে দেবে। এই চায়ের দোকানের মধ্যে এইভাবে ঢুকে টিফিন কেক খেতে খেতে চা, আমার একটা ছোটবেলায় ব্যান্ডেলের আমার সময় মনে হয়। খাস কলকাতায় আইএনটিটিইউসি নেতার ওপর হামলার চেষ্টা। আইএনটিইউসি নেতার ওপর হামলার চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেহালায় কংগ্রেসের শ্রমিক নেতা গৌতম সাহার গাড়ি আটকে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিরোধী দলের পোস্টার ছেঁড়া দেখে ফেলায় হামলার চেষ্টার অভিযোগ। কংগ্রেসের শ্রমিক নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন গৌতম সাহা। পাল্টা তার বিরুদ্ধেও বাইকে ধাক্কা মারার অভিযোগ। আমি রাত্রিবেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটার, কিন্তু তিনি কি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন? এই ধরনের ভোটারদের ভাগ্যে কি লেখা আছে? এই নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন করে পিটিশন দায়ের করলেন একজন মামলাকারী। জানিয়ে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো 13 এপ্রিল অর্থাৎ সোমবার শুনে দেখা হবে এই মামলা। এসআইআরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 90,83,345 জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফায় ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, কেউ বৈধ ভোটার হিসেবে প্রমাণিত হলে তিনি কি ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন? এবছর কি আর ভোটটা দিতে পারবেন? সোমবার সেই বিষয়টা শুনবে সুপ্রিম কোর্ট। তার আগে শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ বলল, ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যৎ নির্বাচনে ভোট দেওয়াও একটি সাংবিধানিক অধিকার। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে নতুন করে পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করলেন এক মামলাকারী। শুক্রবারের এই পিটিশনে মামলাকারী জানিয়েছেন, ট্রাইব্যুনালে লক্ষাধিক আপিল ঝুলে রয়েছে। 9 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল কিছু ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ায় নতুন করে ভোটারের নাম যুক্ত করা যাবে না। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন,
9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করার তারিখ। নিয়ম অনুযায়ী এরপর আর কোনো ভোটারকে বিবেচনা করা হবে না। তবে ট্রাইব্যুনাল যেসব আবেদনকারীদের পক্ষে রায় দেবে তাদের ভোটাধিকার বজায় থাকবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট অফ তারিখ থাকে, কিন্তু ভোটার তালিকায় নাম থাকা এবং ভবিষ্যৎ নির্বাচনে ভোট দেওয়াও একটি সাংবিধানিক অধিকার, যা আরও গুরুত্বপূর্ণ বিষয়। আগামী সোমবার অর্থাৎ 13 এপ্রিল এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই দিনই বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে বলে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে এসআইআর নিয়ে এই নতুন পিটিশনে পাসপোর্ট আছে এমন ভোটারদের নাম অবিলম্বে তালিকায় যুক্ত করারও আবেদন জানানো হয়। সেই আবেদনও 13 তারিখের এসআইআর শুনানিতে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটাই বলতে যাচ্ছিলাম, সুপ্রিম কোর্ট যখন সিদ্ধান্ত নিয়েছেন যে 13 তারিখ বলবেন, 13 তারিখ বলবেন। তার আগে যদি বলাতে হয় তাহলে সুপ্রিম কোর্টকেই আবেদন করতে হবে, সুপ্রিম কোর্টে গিয়েই বলতে হবে, বলবেন। পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর, বিচার ব্যবস্থার উপর। দয়া করে তারা দেখবেন, 13 তারিখ তো আবার শুনানি রয়েছে, যারা বৈধ ভোটার তারা যেন কেউ বাদ না থাকেন। এটা হতে পারে না। বাবা বন্দ্যোপাধ্যায় ছেলে ব্যানার্জি নোটিশ বাদ, একটি মেয়ের বিয়ে হয়েছে, তার পদবি আর ঠিকানা কেন বদল হয়েছে বাদ, চক্রান্তমূলক কাজগুলো হয়েছে। সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিন যাতে বৈধ ভোটাররা কেউ বঞ্চিত না হন। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সকলে। সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।